আজকের গল্প সেই আশ্চর্য লোকটা। লেখক বিমল কর। অনেকদিন আগেকার কথা, অন্তত বছর ৩৫। আমার তখন বয়স ১৫ কি ১৬ বছর। ঠাকুমা আর ছোট কাকা সঙ্গে কাশি গিয়েছিলাম বেড়াতে। ফেরার সময় এমন একটা কাণ্ড ঘটেছিল যার কোনো অর্থ আমরা কেউই খুঁজে পাইনি, আজও পাইনি। কোন গাড়ি কি নাম তার ছিল আজ আর কিছুই মনে পড়ে না। দুপুর নাগাদ আমরা কাশি থেকে মোগলসরাই স্টেশনে এসে রেলে চড়েছিলাম। তখন ওই দিককার রেলের নাম ছিল EIR, মানে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে। এখনকার মতন মাত্র 2টো ক্লাস তখন ছিল না, ছিল 4টে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ইন্টার আর থার্ড ক্লাস। আজকাল রেলের কামরা মানেই যেন একটা ছোটোখাটো মেলা, গিজগিজ করছে লোক। তখনকার দিনে এত ভিড়টির কোনো গাড়িতেই থাকতো না, মেল এক্সপ্রেস গাড়িতে তো নয়। আমাদের গাড়িটা বোধহয় এক্সপ্রেস গাড়ি ছিল, কেননা সব স্টেশনে থামছিল না। দুপুরের শেষ দিকে গাড়িতে উঠেছি। ইন্টার ক্লাস কামরা, জনা 6 মাত্র যাত্রী। দুদিন পরেই কালী পুজো, দুর্গা পুজোর পরে গিয়েছিলাম কাশিতে। ফিরছি কালী পুজোর আগে। আসবো ধানবাদ বাবার কাছে, নিজেদের বাড়িতে। সাসারাম এসে পৌঁছতেই সন্ধে হয়ে গেল। তখন ওদিকে শীত পড়তে শুরু করেছে সবে। ওসব দিকে পুজোর পরেই শীত এসে পড়ে। হেমন্ত বুঝতে না বুঝতেই কখন যেন জব্বর শীত এসে যায়। সাসারামে শেরশাহের সমাধি শুনেছি। গাড়ি যখন সাসারামে এসে পৌঁছলো তখন এত অন্ধকার যে আমার চোখ বাইরের কিছুই ধরা পড়ল না। এমনকি স্টেশনটাও যেন টিম টিম করছে। সাসারাম থেকে গাড়ি ছাড়ার সময় একজন ভদ্রলোক এসে গাড়িতে উঠল। গায়ে লম্বা রেলের কোট, ওভারকোট ধরনের, রেলের প্যান্ট, গলায় একটা রুমাল জড়ানো, মাথায় বারান্দা মার্কা রেলের টুপি, মাথাটা বেশ লম্বা। ভদ্রলোক যখন উঠলেন গাড়িতে তখনই ছাড়ল। উনি ওঠার সঙ্গে সঙ্গেই কামরার বাতিগুলো তপ করে নিভে গেল। অবশ্য কয়েক মুহূর্ত পরেই আবার জ্বলে উঠল। লোকটাকে ভালো করে দেখাই যাচ্ছিল না। টুপিটা এমন করে নামানো যে চোখের তলায় গিয়ে ঠেকেছে। সঙ্গে কোনো মালপত্র নেই, ঝাড়া হাত পা। উনি কামরায় উঠেই এদিক ওদিক তাকিয়ে সোজা বাঙ্কে উঠে শুয়ে পড়লেন, জুতো সমেত। শুয়ে পড়ে মাথার টুপিটা এমন করে মুখের উপর চাপা দিলেন, মনে হলো কামরার আলো যেন তার চোখে না লাগে সেই ব্যবস্থা করে নিলেন। যেটুকু দেখলাম ভদ্রলোককে, বুঝতে পারলাম রেলের লোক আর অ্যাংলো ইন্ডিয়ান। আমার বাবা রেলের চাকরি। ছেলেবেলা থেকেই রেলের লোক দেখতে দেখতে এমন একটা আন্দাজ হয়ে গিয়েছে। গোমো আর ধানবাদের অজস্র অ্যাংলো ইন্ডিয়ান দেখেছি যারা রেলেই কাজ করে। ভদ্রলোকের কত বয়স তা ঠিক বুঝতে পারিনি, তবে আমার ছোট কাকার চেয়ে নিশ্চয়ই বড়। গাড়ি চলতে শুরু করলো। একটি বেঞ্চে আমরা, ঠাকুমা, ছোট কাকা আর আমি। আর এক বেঞ্চে এক বিহারি ভদ্রলোক শুয়েছিলেন। ইনিও কাশি ফেরত, সঙ্গে বিস্তর মালপত্র। অন্য বেঞ্চিতে এক সাধু বাবা আর তার সঙ্গে তাঁর এক মারোয়ারি শিষ্য। সাধুর গায়ে গেরুয়া বস্ত্র, এইমাত্র। নয়তো তিনি একেবারেই সাধারণ মানুষের মতো হিন্দিতেই কথাবার্তা বলছিলেন আমাদের সঙ্গে। আমার কাকা ট্রেনে উঠলেই ঢুলতে শুরু করেন। সন্ধে হয়েছে দেখে কাকা মাথার ওপর বাঙ্কে চড়ে বসলেন। গাড়ি চলতে লাগলো। ঠাকুমা বোধহয় জপ তপ শুরু করবে মনে মনে।
আমি চুপচাপ একা। বাইরে তাকালেই অন্ধকার আর অন্ধকার। মাঝে মাঝে ইঞ্জিনের ধোঁয়া এসে যেন নাকে লাগছে। কয়লার গুঁড়ো উঠছে, তার থেকে থেকে ধোঁয়ার সঙ্গে আগুনের ফুলকি জোনাকির মতন অন্ধকারে ছুটে ছিটকে ছিটকে পড়ছে। এইভাবে সোন নদী পেরিয়ে গেলাম। কি বড় ব্রিজ! ট্রেন ছুটছে, ছুটতে ছুটতে গয়াও এসে গেল। তখন রাত হয়ে গিয়েছে। গয়া থেকে গাড়ি ছাড়লো। খাওয়া দাওয়া শেষ আমাদের। কাকা আবার বাঙ্কে উঠে ঘুমোতে লাগলেন। বিহারি ভদ্রলোক খাওয়া দাওয়া শেষ করে ঢেকুর তুলতে লাগলো বড় বড়। সাধু বাবা শিষ্য সমেত নেমে গেছে গয়াতে। নতুন কেউ চড়েনি। সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক কিন্তু একইভাবে শুয়ে আছেন, ঘুমোচ্ছেন নিশ্চয়ই। ট্রেনে রেলের বহু লোকই যাতায়াত করে, এক স্টেশন থেকে অন্য স্টেশনে। কাজকর্মে যায়, কাজ শেষে করে বাড়ি ফেরে। কাজে ভদ্রলোক সম্পর্কে আমার কোনো কৌতূহল হলো না। গয়া আর কোডারমার মাঝখানে মস্ত এক জঙ্গল, নাম করা জঙ্গল। বিহারে এত বড় জঙ্গল খুব কমই আছে। দিনের বেলাতেও এই জঙ্গলের অর্ধেক জায়গায় আলো রোদ ঢোকে না। রেল লাইন পাতার সময় এই জঙ্গলের আরো ভয়ঙ্কর চেহারা ছিল। রেলকুলি লাইনের অনেকেই নাকি বাঘটাগের পেটে গিয়েছে সেই সময়। রেলের দুটো স্টেশন আছে, একটা গুড়পা আর একটা গুজান্ডি। এই পাহাড়ি জায়গাটুকু চড়াই ভাঙতে বাড়তি একটি ইঞ্জিন জুড়তে হয়। একটি ইঞ্জিন গাড়ি টানতে পারে না। ডবল ইঞ্জিন জুড়ে গাড়ি ছাড়লো। রাতও হয়ে গিয়েছে। জঙ্গলের মুখে ঢুকে বেশ শীত শীত লাগছিল। কাঁচের জানলাটা বন্ধ করে দিলাম। চারদিকে ঘুটঘুট করছে অন্ধকার। গাছপালা আর অন্ধকার মিশে সে এক অন্যরকম জগৎ, যা চোখে শোয়া যায় না বেশিক্ষণ। তবুও গুড়পা গুছান্ডির আসল জঙ্গল তখনও শুরু হয়নি। তেমনি নিবিড় নয় গাছপালা। যেতে যেতে গাড়িটা হঠাৎ থেমে গেল। সব রেলগাড়ি মাঝে মাঝে জায়গায় থেমে যায়। হয় সিগন্যাল পায় না, না হয় অন্য কোনো গোলমাল হয়। কেন যে থামে যাত্রীরা তা বুঝতেও পারে না। গাড়িটি থামার পর সামান্য সময় চুপচাপ কেটে গেল। ভাবছি এই ছাড়বে। গাড়ি আর ছাড়ে না। হঠাৎ শুনি ইঞ্জিনের হুইসেল বাজছে তারস্বরে। বাজছে তো বাজছেই। তীব্র রেলের ইঞ্জিনের আওয়াজে সবারই ঘুম ভেঙে গেছে। কাকা বাং থেকে নেমে এলেন। ব্যাপারটা কি হচ্ছে বোঝবার জন্য জানলা খুলে দিলাম। দেখি গার্ড সাহেব হাতের সেই লাল সবুজ লণ্ঠন দুলিয়ে সামনের ইঞ্জিনের দিকে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে আরো দুজন খালাসি গোছের লোক, বোধহয় পিছনের ইঞ্জিনের। লাইনের পাশ দিয়েই যাচ্ছে সবাই। আমাদের মতো আরো অনেকেই গলা বাড়াচ্ছে কামরার মধ্যে থেকে। গাড়ির বাইরের দিকের আলো পড়েছে সামান্য। ভেতরের আলো জানলা দিয়ে বাইরে পড়েছে ঝাপসাভাবে। আমার কাকা আর বিহারি ভদ্রলোক নানা কথাবার্তা বলছেন। ঠাকুমা একটু শুনছেন। এই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক সেই যে বাঙ্কের ওপর উঠেছেন, তিনি ঘুমিয়েই যাচ্ছেন, টুপিতে মুখ ঢাকা। গাড়ি আর ছাড়ে না। ঠিক যে কতক্ষণ কাটলো তা বুঝতে পারলাম না। শেষে দেখি গাড়ির দরজা খুলে অনেকেই নামতে শুরু করেছে। নেমে যে যার পাদানিতে, কামরার পাদানিতে দাঁড়িয়ে আছে। নানা রকমের গলা শোনা যাচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়ে কারো সাহস নেই দুপা এগিয়ে গিয়ে জেনে আসবে কি হয়েছে। আমার কাকাও দরজা খুলে নিচে নামলেন। আরো কিছুক্ষণ কেটে গেল। কি যে হয়েছিল তা বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত বেশ শোরগোল পড়ে গেল। গার্ড সাহেব শেষ পর্যন্ত
ফিরতে লাগলেন। লোকে খোঁজ খবর নিচ্ছে কি হলো। কাকা একটু এগিয়ে গিয়েছিলেন। খবর নিয়ে ফিরে এসে শুকনো মুখে বললেন, সামনের ইঞ্জিনের ড্রাইভার মারা গিয়েছে হঠাৎ। নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। ফায়ারম্যানদের একজন গাড়ি থামিয়ে দিয়েছে। শুনে আমি চমকে উঠলাম। মানুষ হঠাৎ কেমন করে মারা যায় সে বয়সে বুঝতাম না, এখন বুঝি। ড্রাইভারের সেরিব্রাল স্ট্রোক হয়েছিল। আগে রেল ইঞ্জিনের মধ্যে ড্রাইভারের সঙ্গে কয়লা দেওয়ার জন্য জনা দুয়েক লোক থাকতো। তারাই বোধহয় একজন গাড়ি থামিয়েছে, দিয়ে ঘন ঘন হুইসেল মেরে বিপদটা জানিয়েছে গার্ডকে। এখন কি হবে? ড্রাইভার তো মারা গেছে, গাড়ি চালাবে কে? আমরা কি সারা রাত এই জঙ্গলে পড়ে থাকবো? ড্রাইভার মারা গেছে এটা কোনো রকমে সব কামরায় প্রচার হয়ে পড়েছে। তারপরই একটা হই হই। বাইরে বড় কেউ নামছে না, পাদানির তলায় দাঁড়িয়ে আছে, গলা বাড়াচ্ছে সবাই। এমন সময় শোনা গেল মৃত ড্রাইভারকে নামিয়ে ব্রেক ভ্যানে তোলা হচ্ছে। ইঞ্জিনের মধ্যে তো আর ফেলে রাখা যায় না। দেখতে দেখতে রাত বেড়েই চলল। আমরা অসহায়ের মতন গাড়িতে বসে আছি, ভাবছি এই জঙ্গলের এইভাবে সারাটা রাত কাটাতে হবে, না জানি কি হবে। গার্ড সাহেবও বেশ চঞ্চল হয়ে পড়েছেন। কতবার যে সামনে দিয়ে আসা যাওয়া করছেন, তার তো বড়ই ঝঞ্ঝাট। এতগুলো যাত্রীর জীবন মরণ যেন তাঁরই হাতে। আরও খানিকটা পরে দেখি গার্ড সাহেব প্রতিটি কামরার সামনে দাঁড়িয়ে কি যেন বলছেন। বোধহয় সাবধান করে বলছেন যে যে যার কামরায় দরজা বন্ধ করে বসে থাকো, সকাল না হলে কিছু করার উপায় নেই। আমাদের কামরার কাছে এলেন গার্ড সাহেব। আধখোলা দরজা দিয়ে উঠলেন ভেতরে। লম্বা চওড়া চেহারা, অ্যাংলো ইন্ডিয়ান গার্ড। বললেন, আপনাদের সারা রাত গাড়িতেই থাকতে হবে, সাবধানে থাকবেন। খুবই দুঃখের কথা, সামনের ইঞ্জিনের ড্রাইভার হঠাৎ মারা গেছে। গার্ড সাহেব নেমে যাওয়ার একটু পরেই দেখি পাঙ্ক থেকে সেই অ্যাংলো ভদ্রলোক নেমে এলেন। টুপি পরেছেন এমন করে যে মুখটা আড়াল হয়ে গেছে, ভালো করে দেখতে পেলাম না মুখটা। ভদ্রলোক কামরা থেকে নেমে গেলেন। তারপরেই দেখি পাশের কামরা থেকে গার্ড সাহেবের নামা মাত্র এসব কথাবার্তা বললেন। সামান্য পরে দেখলাম গার্ড সাহেব আর সেই লোকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কাকা বললেন যে মারা গেছে তার কেউ হবে। ঠাকুমা বললেন দরজাটা বন্ধ করে দে। আমরা তখন দরজা বন্ধ করে জানলার সার্চি ফেলে যে যার শোয়ার ব্যবস্থা করছি, তখন একেবারে আচমকা ইঞ্জিনের হুইসেল বেজে উঠল। বার 3 টানা টানা। তারপরে গাড়ি আবার নড়ে উঠল। সবাই অবাক। কাকা বলে, লোকটা নিশ্চয়ই ড্রাইভার। এই লাইনে হরদম কত লোক আসা যাওয়া করে। যাক বাবা, বেঁচে গেলাম। ওরার মতো পৌঁছই। এই জঙ্গলে সারা রাত পড়ে থাকতে হলে মরে যেতুম। জঙ্গল পেরিয়ে আমরা কোডারমায় পৌঁছলাম। তখন প্রায় রাত, মাঝরাত। স্টেশনে গাড়ি থামলো। হঠাৎ শুনি প্ল্যাটফর্মে হইচই। জানলা দরজা খুলে নেমে গেল অনেকেই। কাকাও নেমে গেলেন। খানিকটা পর ছুটতে ছুটতে এসে বললেন, সাংঘাতিক কাণ্ড। ওই যে লোকটা আমাদের কামরা থেকে নেমে গাড়ি চালিয়ে নিয়ে এলো, সেই লোকটি যখন গাড়ি চালিয়ে আনছিল তখন ইঞ্জিনের ফায়ারম্যানরা বয়লারের আলোয় লোকটাকে পুরো দেখতে পেয়েছিল। একেবারে মরা ড্রাইভারের মুখের মতন দেখতে। সেই মরা ড্রাইভারই। গাড়ি থামাতেই দুটো ফায়ারম্যানই ইঞ্জিন থেকে নেমে পালিয়েছে। লোকটাকেও আর দেখা যাচ্ছে না। বিহারি ভদ্রলোক বললেন, হায় রাম, বলে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমি বললুম, আর গার্ড সাহেব? কাকা বললেন, গার্ড সাহেব ব্রেক ভ্যান খুলে ডেড বডি নামাবার সময় মাথা ঘুরে পড়ে গেছে। বলছেন মরা ড্রাইভার আর জ্যান্ত ড্রাইভার কোন কে যে সত্যি আর কে যে মিথ্যে তা তিনি বুঝতে পারছেন না। আমার হাত পা কাঁপছিল।
গায়ের লোম খাঁড়া হয়ে উঠেছিল। আমি বললাম, তাহলে কে গাড়ি চালিয়ে আনলো? কাকা বলল, আমিও তো তাই ভাবছি। ভূতে তো আর গাড়ি চালিয়ে আনতে পারে না, কিন্তু ফায়ারম্যানরাই বা কেন পালাবে? লোকটাই বা কেন উধাও হবে? আশ্চর্য। আমার মনে পড়ল, সাসারাম স্টেশনে লোকটা ওঠা মাত্রই আমাদের আলো দপদপ করে নিভে গিয়েছিল। তার কারণই বা কি?